যদি আপনার বাড়ি অথবা জমির দলিল না হয়ে থাকে, অথবা যদি আপনি উদ্বাস্তু হন, সরকার অনুমোদিত কলোনিতে বসবাস করছেন কিন্তু জমির দলিল এখনো পর্যন্ত পাননি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কারণ সরকার থেকে কিন্তু যাদের জমি অথবা বাড়ির দলিল এখনো পর্যন্ত হয়নি, তারাও কিন্তু বাড়ি অথবা জমির দলিলের জন্য আবেদন করতে পারেন। তো তার জন্য আপনাদের কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো বাড়ির অথবা জমির দলিল পাওয়ার জন্য আপনাদের কোন ফর্মটি ফিল আপ করতে হবে, ফর্মটি কোথায় পাবেন, কোথায় জমা করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে, তার পুরো পদ্ধতি আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখাবো আপনাদের। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো মেন কথা হলো, সরকার অনুমোদিত উদ্বাস্তু কলোনিতে যারা এখনো পর্যন্ত জমির দলিল পাননি, বা যারা সরকার অনুমোদিত উদ্বাস্তু কলোনিতে বসবাস করছেন, বা যারা পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে এসছেন এখনো পর্যন্ত জমির দলিল পাননি, তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারেন। এই ফর্মটি ফিল আপ করলে কিন্তু ফিল আপ করে জমা করলে কিন্তু আপনাদের নামে, আপনাদের জমির নামে বা আপনাদের বসত বাড়ির নামে কিন্তু দলিল পেতে পারেন। তো এই ফর্মটি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারবেন। তো আজকে আমরা দেখাবো যে এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং কতদিনের মধ্যে আপনারা জমি দলিল পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সরকার অনুমোদিত উদ্বাস্তু কলোনিতে জিএস জবরদখল বন্টন প্রাপ্ত দখলকৃত বাস্তু জমি, কৃষি জমি দলিল পাইবার জন্য আবেদন। তো এখানে প্রতি জেলা অতিরিক্ত জেলা শাসক নদিয়া, জেলা পুনর্বাসন অধিকারী নদিয়া। তো এখানে ফার্স্ট আপনাকে দিতে হবে কি, ফার্স্ট দেখুন 1 নম্বর আছে কলোনির নাম, অর্থাৎ আপনারা যেখানে বসবাস করছেন সেই জায়গাটার নাম এখানে প্রথমে দেবেন, মানে যে কলোনিতে বসবাস করছেন বা যেখানে বসবাস করছেন সেখানকার নাম এখানে দেবেন। তো এখানে দেখুন দ্বিতীয়তে আছে আবেদনকারী বা আবেদনকারীদের নাম। তো এখানে কি কি দিতে হবে, যে অ্যাপ্লিকেশন করছেন মানে যে আবেদন করছেন তার নামটি প্রথমে দেবেন। এখানে নাম দেওয়ার পর তার বয়স কত আছে বা জন্ম তারিখ কত আছে সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে পিতা বা স্বামী কে আছে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছেন তার পিতা অথবা স্বামী কে আছে তার নামটি এখানে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পরে পরিবারের ফ্যামিলি যতগুলো আছে বা ফ্যামিলিতে যারা আছে তাদের নাম এই ক, খ, গ, ঘ এগুলোর মধ্যে নাম লিখে, তাদের বয়স লিখে বা জন্ম তারিখ লিখে এবং পিতা ও স্বামীর নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখুন পেশা, অর্থাৎ ক, অর্থাৎ যে প্রথম দিয়েছেন এই যে ক ব্যক্তিটা, এই ক ব্যক্তিটা কি কাজ করেন, ঠিক আছে। তারপরে খ ব্যক্তির যে নামটি লিখবেন সেই ব্যক্তি খতে লিখবেন কি কাজ করে। গ ব্যক্তির যে নামটি লিখেছেন সেই ব্যক্তি গতে লিখবেন কি কাজ করে। ঘ যে ব্যক্তির নাম লিখেছেন সেই ব্যক্তির ঘতে লিখবেন কি কাজ করে। অর্থাৎ ক, খ, গ, ঘ যে নামটি দেবেন আপনারা, মানে যারা অ্যাপ্লিকেশন করছেন বা পারিবারিক সদস্য যারা, তাদের নামটি ক, খ, গ, ঘতে লিখে দেবেন। লিখে দেওয়ার পর বয়স, জন্ম তারিখ, পিতা বা স্বামীর নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর এবার পেশা অনুযায়ী ক, খ, গ, ঘ যে পেশা যে কাজটি করেন সেটা এখানে কতে কি কাজ করেন, গতে কি কাজ করেন, ঘতে কি কাজ করেন সেগুলো লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখুন বর্তমান ঠিকানা LOP নং, অর্থাৎ বর্তমান যে ঠিকানা আছে তার LOP নং দেবেন। দেওয়ার পর গ্রামের নাম কি আছে সেই গ্রামের নামটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখুন পোস্ট অফিস কি আছে, অর্থাৎ যেখানে বসবাস করছেন তার পোস্ট অফিসের নাম কি আছে সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন। লেখার পরে এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত, তো গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখবেন। গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে পরে এখানে দেখুন থানা, অর্থাৎ যে থানার অন্তর্গত আছেন বর্তমান সেই থানার নামটি এখানে লিখবেন। লেখার পর জেলা, তো আপনারা কোন জেলায় বসবাস করেন সেই জেলার নামটি এখানে লিখবেন। লেখার পর দেখুন এখানে আছে 5 নম্বরে আমাদের পিতা মাতা পিতামহ পিতামহী আমার স্বামী পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের ঠিকানা। অর্থাৎ যদি আপনি বাংলাদেশের হয়ে থাকেন বা আপনাদের পরিবারের কেউ বাংলাদেশ হয়ে থাকে বা আপনি আপনার পিতা মাতা বা গুরুজন যদি বাংলাদেশে হয়ে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশে যে গ্রামে বসবাস করতো সেই গ্রামের নামটি এখানে দেবেন। দেওয়ার পর গ্রাম সেই বাংলাদেশের যে ডাকঘর ছিল সেই ডাকঘরের অ্যাড্রেসটা দেবেন। অ্যাড্রেস দেওয়ার পর বাংলাদেশের থানার অন্তর্গত ছিলেন আপনারা, সেই থানার নামটি এখানে দেবেন। দেওয়ার পর বাংলাদেশের কোন মহকুমায় বসবাস করতেন সেই মহকুমার নামটা লিখবেন। লেখার পর বাংলাদেশে কোন জেলাতে বসবাস করতেন সেই জেলার নামটি এখানে লিখে দেবেন। লেখার পর এখানে দেখুন 6 নম্বরে কি আছে, পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ হইতে আগমনের দিন, অর্থাৎ আপনারা বাংলাদেশ থেকে এসেছেন কত তারিখে, অর্থাৎ প্রথমে দেবেন দিন অর্থাৎ কত তারিখ, তারপর দেবেন মাস অর্থাৎ কোন মাসে এসেছেন, তারপর দেবেন বছর অর্থাৎ কত সালে এসেছেন, অর্থাৎ দিন মাস বছর পুরো ডেটটা এখানে দিয়ে দেবেন, মানে যে ডেটে আপনারা বাংলাদেশ থেকে এই দেশে এসেছেন। তো এখানে দেখুন 7 নম্বরে কি দেওয়া আছে, পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ হইতে আগমনের প্রমাণ স্বরূপ রূপে কোনো নথিপত্র থাকলে তাহার বিবরণ। অর্থাৎ আপনি যে বাংলাদেশ থেকে এসছেন তার যদি কোনো প্রমাণপত্র থাকে সেক্ষেত্রে এখানে আপনাকে দিতে হবে। তো এখানে দেখুন কি আছে, বন্টন প্রাপ্ত দখিলাকৃত
বাস্তু জমির দাগ নাম্বার, অর্থাৎ বাংলাদেশে যদি আপনার কোনো বাস্তু জমি থেকে থাকে তার দাগ নাম্বার এবং পরিমাণ কত ছিল, জমির পরিমাণ, সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে যদি কৃষি জমি থাকে সেক্ষেত্রে জমির এলপিও নং এবং পরিমাণ কত ছিল, অর্থাৎ কৃষি জমির পরিমাণ কত ছিল সেটা লিখবেন। এটা কিন্তু এই 8 নম্বর যেটা সেটা বাংলাদেশের কত ছিল, বাংলাদেশে আপনার জমি জায়গা কত ছিল সেটা কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখুন বর্তমান পরিবারভুক্ত অন্যান্য সদস্যদের, অর্থাৎ বর্তমানে আপনি যে জায়গায় আছেন, অর্থাৎ ভারতে যে জায়গায় আছেন সেখানে আপনার পরিবারে কে কে আছে। এখানে দেখুন ক, খ, গ, ঘ, উঙ, চ, ছ, বর্গজ, ঝ, অর্থাৎ আপনার পরিবার যতগুলো লোকজন আছে তাদের নাম, বয়স এবং সম্পর্ক, অর্থাৎ আপনার সাথে কি সম্পর্ক আছে, তাদের বয়সটা কত আছে এবং তাদের নাম কি, অর্থাৎ আপনার পুরো পরিবারের সদস্য নাম কিন্তু এভাবে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখুন 10 নম্বর কি আছে, দখলের সূত্র, বন্টনের প্রাপক, উত্তরাধিকারী বা সাধারণ জবরদখল, অর্থাৎ আপনারা কিভাবে সেই জায়গাটা পেয়েছেন, বন্টন প্রাপ্ত ছিল অর্থাৎ সরকারি ভাবে পেয়েছেন, বা বন্টন প্রাপকের উত্তরাধিকারী বা আপনার বাপ বা দাদারা যারা আছেন তারা সরকারের কাছ থেকে পেয়েছে, না সাধারণ জবরদখল করে আছেন, মানে সাধারণভাবে আপনারা স্থায়ী বসবাস করছেন সেখানে। তো এখানে যেটা হয় সেখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার পর এখানে দেখুন কোন সন হইতে বন্টন পাইয়াছেন বা দখল নিয়েছেন, অর্থাৎ কত সাল থেকে আপনি সেখানে আছেন বা দখল নিয়েছেন সেই সালটি এখানে লিখে দেবেন। 1971 হতে পারে, 1972 হতে পারে, 73 হতে পারে, 1990 হতে পারে, সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই 12 নম্বরে দেখুন কি আছে, এই জমির দখল নিয়ে স্থানীয় বিবাদ বা মামলা আছে কিনা, অর্থাৎ যে জমিতে আপনি বর্তমান ভারতে বসবাস করছেন বাংলাদেশ থেকে এসে সেই জমির নামে কোনো স্থানীয় বিবাদ আছে কিনা বা কোনো মামলা আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, আর না থাকলে না করে দেবেন। না করার পর এখানে দেখুন 13 নম্বরে কি আছে, ঘোষণা, আমরা ইংরাজি 25শে মার্চ 1971 সালে পূর্বে তদান্তিগণ পূর্ব পাকিস্তান বা অধুনা বাংলাদেশ হইতে আগমন উদ্বাস্তু উত্তরাধিকার সূত্রে উদ্বাস্তু পরিবারভুক্ত আমরা এবং আমাদের উল্লেখিত সকল বক্তব্য সত্য, অতীতে উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর হইতে এই জমির কোনরূপ দলিল পাই নাই, আবেদনকৃত জমির নিঃশর্ত দলিল পাওয়ার জন্য আবেদন করছেন। অর্থাৎ আপনারা যে বাংলাদেশ থেকে এসেছেন এখনো পর্যন্ত দলিল পাননি, সেই জন্য এই আবেদন করছেন। স্বাক্ষর তো পরিবারের যে কয়জন আছে, অর্থাৎ পরিবারের যে কয়জনের নাম দিয়েছিলেন সেখানে তাদের নাম এই স্বাক্ষরে তাদের কিন্তু স্বাক্ষর করে দেবেন, অর্থাৎ টিপ সহি বা স্বাক্ষর এখানে কিন্তু ক, খ, গ, ঘ 4 জনের নাম এখানে দিয়ে দেবেন। 4 জন বা 3 জন বা যে কজন পরিবারের সদস্য আছেন বা যারা এই জন্য অ্যাপ্লিকেশন করছেন তাদের স্বাক্ষর কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে 14 নম্বরে কি আছে, এবং 14 নম্বর উপরে দেখুন তারিখ দেওয়া আছে, অর্থাৎ যে তারিখে জমা করবেন এই ফর্মটা সেই ফর্মের তারিখটা এখানে দিয়ে দেবেন, মানে যে তারিখে জমা করছেন তার তারিখটা এখানে দেবেন। দেওয়ার পর 14 তারিখ কি আছে, 14 নম্বর কি আছে, সুপারিশ, আমি আবেদনকারী বা আবেদনকারীদের চিনি ও জানি, স্বাক্ষর আমার সম্মুখে হইয়াছে, তাহাদের বক্তব্য সত্য বলিয়া জানি, তিনি এবং তাহারা উল্লেখিত জমিতে বাড়ি করিয়া স্থায়ীভাবে বসবাস করেন এবং চাষবাস করিয়া ভোগ দখল করেন। তো এখানে থাকবে সুপারিশের স্বাক্ষর এবং সিলমোহর, অর্থাৎ যেখানে জমা দেবেন তার স্বাক্ষর এবং সিলমোহর। তো এই ছিল যে যাদের দলিল পাননি বা যারা সরকারি উদ্বাস্তু কলোনিতে এখনো পর্যন্ত বসবাস করছেন তাদের নতুন করে দলিল পাওয়ার জন্য আবেদনপত্র। তো এই দলিলটা যদি আপনারা আবেদন করে স্থানীয় বিডিও অফিসে বা পুনর্বাসন দপ্তরে যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব শিগগিরই কিন্তু জমির যে দলিল বা উদ্বাস্তু কলোনির যে দলিল সেই দলিল কিন্তু পেতে পারেন। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।